ভারতকে খুশি রাখতে চীন সফর সংক্ষিপ্ত। এবং সর্বশেষ জানাবো হাসিনা সরকারের অপরাধনামা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতকে খুশি রাখতে চীন সফর সংক্ষিপ্ত। নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে 196 জনের বিশাল বহর নিয়ে চীন সফরে গিয়েছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সফরটি তিনি পূর্ণ করতে পারছেন না। একদিন আগেই তাকে দেশে ফিরে আসতে হচ্ছে। সফর সংক্ষিপ্ত করে কেন তিনি দেশে ফিরছেন সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। পরিস্থিতি বলছে সরকারের পক্ষ থেকে একদিন আগেই চীন থেকে হাসিনার দেশে ফেরার সঠিক কারণ জানাবে না। আর ভারতের চাপে যে হাসিনা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এতে কোনো সন্দেহ নাই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একবার বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। ওই সময় মোমেনের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনার সমালোচনা এবং সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হলেও মূলত তিনি সঠিক কথাই বলেছিলেন। কারণ একটি দেশের প্রধানমন্ত্রী যখন আরেকটি দেশের অনুমতি ছাড়া তৃতীয় কোনো দেশে সফর করতে না পারে, তাহলে তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই। শেখ হাসিনার চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের কোনো আপত্তি নাই। তার এ কথার তাৎপর্য অনেক গভীরে। তার কথার মানে হলো হাসিনার চীন সফর নিয়ে ভারতের সাথে আলোচনা করা হয়েছে, তাদের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তারা অনুমতি দেওয়ার পরে হাসিনা চীন সফরে গেছেন। এতে প্রমাণ হয় হাসিনার স্বামীর মতোই মোদির আনুগত্য করেন। মোদি যা বলেন তিনি সেভাবে কাজ করছেন। এদিকে চীন সফর সংক্ষিপ্ত করে হাসিনার একদিন আগে দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 10 জুলাই বুধবারের মধ্যে সব কর্মসূচি শেষ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী রাতে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একাধিক সূত্র বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রেস নোট ভুয়া। তারা হাসিনার দেশে ফেরার কঠিন কারণ জানায়নি। শেখ হাসিনা চীনে পৌঁছার পরে তিনি তার কর্মকর্তাদের বলেছেন 10 তারিখ রাতেই দেশে ফিরে যাব। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ পাওয়ার পরপরই কর্মকর্তারা সেই অনুযায়ী ব্যবস্থা করেছেন। আর চীন সফর নিয়ে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তারা তাৎক্ষণিক এই সংবাদটি কাউকে জানায়নি। খোঁজ নিয়ে জানা গেছে প্রথম থেকে হাসিনার চীন সফর ভারত ভালোভাবে নেয়নি। আর চীনের সাথে হাসিনার এতটা মাখামাখি ভারত কখনো সহ্য করতে পারেনি। কয়েক বছর ধরে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে ভারত। জানা গেছে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনার বৈঠকগুলো সংক্ষিপ্ত করার জন্য ভারত থেকে চাপ দেওয়া হয়েছে। মূলত ভারতের চাপের মুখেই হাসিনা তার চীন সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসছেন। হাসিনা সরকারের অপরাধনামা। কোনো দেশের স্বাধীনতা ও সভ্যতার মূল শত্রু সে দেশের চোর ডাকাত নয়। চোর ডাকাতদের লোভটি মানুষের অর্থের দিকে, দেশের স্বাধীনতা ও সংহতির বিরুদ্ধে নয়। ফলে তাদের কারণে কোনো দেশ পরাধীন হয় না, খণ্ডিতও হয় না। 1757 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাতে যখন বাংলা অধিকৃত হয়, সেটি চোর ডাকাতদের কারণে হয়নি, হয়েছে মীর জাফরের ন্যায় অপরাধী রাজনীতিবিদদের কারণে। রাজনৈতিক অপরাধীগণই সুযোগ পেলে দেশের মানচিত্রে ও স্বাধীনতায় হাত দেয়। অথচ আজ এরূপ ভয়ঙ্কর অপরাধীদের হাতেই বাংলাদেশ অধিকৃত। আর দেশ অপরাধীদের হাতে অধিকৃত হলে তখন নৃশংস হামলা শুধু জনগণের জানমালের উপরই হয় না, তখন বিপন্ন হয় দেশের স্বাধীনতা, শিক্ষার, সংস্কৃতি ও অর্থনীতিও। রাষ্ট্রীয় কোষাগার, ব্যাংক, শেয়ার মার্কেট ও রাষ্ট্র মালিকানাধীন কলকারখানা লুণ্ঠিত হওয়ায় পাশাপাশি তখন জনগণও পথে ঘাটে লাশ হতে ও গুম হতে শুরু করে। পুলিশ, আর্মি, আদালত ও প্রশাসনের কর্মচারীগণ তখন অত্যাচারের হাতিয়ারে পরিণত হয়। বাংলাদেশে তো আজ সেটাই সর্বস্তরে হচ্ছে। তাই ঢাকার শাপলা চত্বরে শত শত মানুষ যাদের হাতে লাশ হলো ও আহত হলো, তারা আন্ডারওয়ার্ল্ডের খুনি নয়। তারা জনগণের রাজস্বের অর্থে প্রতিপালিত পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্য এবং তারাই নিরীহ জনগণের উপর গুলি চালানোর কাজে সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। যখন সে দায়িত্বটি নৃশংসভাবে পালিত হয় তখন শাসক শ্রেণী প্রচণ্ড খুশি হয় এদের ওপর এবং ভাবনা শুরু হয় কিভাবে তাদেরকে
পুরস্কৃত করা যায় তা নিয়ে। নিজ দলের ডাকাতদের হাতে মানুষ খুন হলে ডাকাত সর্দার তার বিচার করে না, কারণ সে কাজের জন্যই সর্দারের পক্ষ থেকে সে নির্দেশ প্রাপ্ত। একই নীতি হয়েছে হাসিনা সরকারের। ফলে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের হাতে হাজার হাজার মানুষ লাশ হলেও সরকার সে হত্যাকাণ্ডের অভিযোগে কোনো অপরাধী খুনিকে হাজতে তোলেনি, আদালতে তুলে তাদের বিচারও করেনি। পুলিশের হাতে যখন দু একজন মানুষ খুন হয় তখন সে খুনে সরকারের সংশ্লিষ্টতা নিয়ে কিছুটা সন্দেহ থাকে। সেটি পুলিশের বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু তাদের হাতে যখন শত শত মানুষ খুন ও গুম হয় এবং সে খুন ও গুম নিয়ে যখন বিচার বসে না, তখন তাতে সরকারের সংশ্লিষ্টতা নিয়ে কি সন্দেহ থাকে? বাংলাদেশে এরূপ সরকারি খুনিরা শত শত বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করেছে, কিন্তু সে অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি, বরং সরকারের কাজ হয়েছে সবচেয়ে নৃশংস হত্যাকারীকে ও নির্যাতনকারীদের বেছে বেছে প্রমোশন দেয়া। মুজিব আমলে 30 থেকে 40 হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, কিন্তু সে অপরাধে কাউকে শাস্তি দেয়া দূরে থাক, ডেকে জিজ্ঞেসও করা হয়নি কেন নিরপরাধ মানুষকে হত্যা করলো। স্বৈরাচারী সরকারের এজেন্ডা সরকারের জানমালের নিরাপত্তা দেয় না, বরং সেটি নিজের নিরাপত্তাকে নিশ্চিত করা। সেটি করতে গিয়ে নিজের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে হত্যা ও নির্যাতনের লাইসেন্স দেয়। দুর্বৃত্ত সরকার বেঁচে থাকে সেরূপ হত্যা ও নির্যাতনের ওপর ভর করেই। কোনো সভ্য দেশ এমন অপরাধী চক্র দ্বারা অধিকৃত হলে সে দেশের নাগরিকগণ মুক্তির লক্ষ্যে লড়াই করে। ইসলামের সে লড়াইটি নিছক রাজনীতি নয়, সেটি জিহাদ। ধর্মীয়ভাবে সেটি ফরজ। দেশের মানুষ কতটা সভ্য, কতটা আত্মসম্মানী ও কতটা ইমানদার, সে বিচারটি হয় সে অপরাধী শাসক চক্রের বিরুদ্ধে নির্মূলের আয়োজন দেখে। অথচ সে ভাবনা গরু ছাগলের থাকে না। স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের মাঝে প্রতিবাদও ওঠে না। গরু ছাগলের এজেন্ডাটি তো ঘাস পাতা খেয়ে বাঁচা, কিন্তু সভ্য মানুষ শুধু পানাহার ঘর সংসার নিয়ে বাঁচে। তারা দেশকে সভ্যতর করতে চায়। আর ফেরাউন, নমরুদ, আবু লাহাব, আবু জেহেলদের মতো দুর্বৃত্তদের শাসন ক্ষমতায় বসিয়ে কি দেশকে সভ্য করা সম্ভব? দেশ তখন দুর্নীতি, অসভ্যতা ও ভিক্ষাবৃত্তিতে বিশ্ব রেকর্ড করে, যেমনটি মুজিব আমলে ও হাসিনার আমলে দেশের ললাটে জুটেছে। তাই এমন দুর্বৃত্ত শাসকদের থেকে মুক্তি লাভ সমাজের সভ্য মানুষদের এক বড় দায়বদ্ধতা। স্রেফ নামাজ, কালাম ও হজ, জাকাত পালনে সে সভ্যতা নির্মিত হয় না বলে আল্লাহ তাআলা জিহাদকেও ফরজ করেছেন। স্বৈরাচারী শাসকদের নির্মূল কর্মটি তাই নিছক মানবাধিকার নয়, স্রেফ রাজনৈতিক ইস্যুও নয়, বরং প্রতিটি সভ্য নাগরিকের এক গভীর দায়বদ্ধতা। এমন একটি অধিকারের প্রতিধ্বনি করে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন ফ্রান্সের প্রখ্যাত লেখক গার্ড দে মাউপাসান্ট। মোপাসা লিখেছেন, সিন্স গভর্নমেন্টস টেক দ্য রাইট অফ ডেথ ওভার দেয়ার পিপল, ইট ইজ নট অ্যাস্টনিশিং ইফ দ্য পিপল শুড সামটাইমস টেক দ্য রাইট অফ ডেথ ওভার গভর্নমেন্টস। অর্থ, সরকার যখন তার নিজ দেশের নাগরিকদের হত্যা করার অধিকারকে নিজ হাতে নেয়, তখন এটিও অবাক হওয়ার বিষয় নয় যে জনগণেরও উচিত সে সরকারের হত্যার অধিকারটিও নিজ হাতে তুলে নেয়া। 1789 সালে বিখ্যাত ফরাসি বিপ্লব ঘটেছিল, তো তেমন এক দায়বদ্ধতা থেকেই সে দায়বদ্ধতা থেকে বিপ্লব এসেছে ইরানেও। একের পর এক বিপ্লব আসছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। ইংরেজরাও সেই চেতনা নিয়ে তাদের রাজা চার্লসের গর্দান কর্তন করেছিলেন। অপরিহার্য হলো মুরতাদের শাস্তি। প্রশ্ন হলো, আবু জেহেল ও আবু লাহাবদের বাস কি বাংলাদেশে কম? দেশটিতে যারা আল্লাহর শরীয়তি নিজামের প্রতিষ্ঠাকে অসম্ভব করে রেখেছে, তারা কি কম নৃশংস? এই রাষ্ট্রীয় অপরাধীদের হাতে যে শুধু আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে তা নয়, তাদের হাতে লাশ হচ্ছে ইসলামের পক্ষের শক্তির নেতাকর্মীরাও, লাশ হচ্ছে রাজপথে ধর্ণা দেয়া নিরস্ত্র মুসল্লিরা। তাদের লাশগুলিকে ময়লার গাড়িতে ফেলা হচ্ছে এবং সে সাথে বহু লাশকে গায়েবও করা হয়েছে, যেমনটি গত 6 মে 2013 সালে শাপলা চত্বরে হলো। প্রশ্ন হলো, নবীজির আমলে আল্লাহর শরীয়তি আইনের বিরুদ্ধে কেউ বিদ্রোহ ও অবাধ্যতার আওয়াজ তুললে তার মাথাটিকে কি দেহের ওপর থাকতে দেয়া হতো? অথচ দেশের আওয়ামী সেকুলারিস্টদের রাজনীতির ভিত্তি হলো শরীয়তের বিরোধিতা করা। প্রশ্ন হলো, শরীয়তের এমন বিরোধীরা 1000 বার হজ ওমরা করলে বা সারা জীবন নামাজ পড়লেও কি মুসলমান থাকে?
মুরতাদ হওয়ার জন্য আল্লাহর শরীয়তের বিরুদ্ধে বিদ্রোহী হওয়াই কি যথেষ্ট নয়? হযরত আবু বকরের সময় কিছু লোকেরা রাষ্ট্রীয় ভাণ্ডারে জাকাত দিতে অস্বীকার করেছিল। সে অপরাধের কারণে তারা মুরতাদ রূপে ঘোষিত হয়েছিল এবং তাদের বিরুদ্ধে হযরত আবু বকর যুদ্ধ করা শুরু করেছিলেন। এবং যুদ্ধ তো শত্রুর কপালে চুমু দেওয়ার জন্য হয় না, আবর্জনাকে ক্ষণিকের জন্য ঘরে স্থান দেয়া ভদ্রতা নয়, স্বাস্থ্যের জন্য সহায়কও নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।